আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। সারাদিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী এবং সিলেটের আলোচিত যে খবরগুলো আছে সেই খবরগুলো আমরা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে ডিসক্রিপশনে যে লেখাটি দেখছেন সেটি হচ্ছে চালকের ভুলে একটি পরিবার লণ্ডভণ্ড হয়ে গেছে। সিলেটের লোহারপাড়ার অধিবাসী কামাল আহমদ, যিনি খুবই একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, গত কিছুদিন আগে যেদিন সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল সেই দিনে চালকের ভুলে তারা একটা রেল লাইনের মাঝখানে চলে আসেন এবং দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে রেল লাইনের যে ট্রেন ছিল, দ্রুতগামী যে ট্রেনটি ছিল সেই ট্রেন কিন্তু তাদেরকে একদমই বলা চলে যে টেনে হিঁচড়ে একদম ৪৫ কিলোমিটারের মতো জায়গায় নিয়ে যায়, অনেক দূর পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে কিন্তু ঘটনাস্থলেই দুজন মারা গিয়েছিলেন এবং এর পরবর্তীতে মারা গেলেন কামাল আহমেদ। তারা সপরিবারে সিলেট নগরীর কাজীটুলার পাশে যে লোহারপাড়া এলাকা আছে সেই লোহারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। মাইক্রোবাস চালকের একটি ভুলে সিলেটে লণ্ডভণ্ড হলো একটি পরিবার। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেলেন চাচা ভাতিজা। ঘটনার ৩ দিন পর গতকাল মারা যান হাসপাতালে আরেকজন, তিনি ঘটনার দিন মারা যাওয়া শিশুর বাবা। অর্থাৎ দর্শক, হৃদয় বিদারক খবর যেটি হচ্ছে যে কামাল আহমদ মারা গিয়েছেন গতকাল। সেই কামাল আহমদের ছেলে সন্তান ৮ বছরের যে শিশু সন্তান ছিল সেই শিশু সন্তানটি কিন্তু দুর্ঘটনায় মারা যায় এবং গত কিছুদিন আগে কিন্তু কামালের বাবাও মারা গিয়েছিলেন গত ২৯ জুন তারিখে। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে এই পরিবারটির বাবা, ছেলে এবং পুত্র সবাই কিন্তু মারা গেলেন। অর্থাৎ এই যে প্রজন্মের, তাদের পূর্ব প্রজন্মের, বর্তমান প্রজন্মের এবং উত্তর প্রজন্মের যারা ছিলেন সবাই এক ধাক্কাতে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছেন। এমন একটা অমানবিক কাণ্ড ঘটেছে যেটি হচ্ছে রেল লাইনের ক্রস করতে গিয়ে গত রবিবার তারিখে ৫ সেপ্টেম্বর সামাজিক একটি অনুষ্ঠানে অংশ নিতে ২টি মাইক্রোবাসে করে সিলেট শহর থেকে কোলাউড়ার ভাটেরায় যাচ্ছিলেন নগরীর আম্বরখানা লোহারপাড়া এলাকার কাজী জালালউদ্দিন আবাসিক এলাকার ১২৩/১ নম্বর আলী কটেজের বাসিন্দা কামাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। দর্শক, দুপুর 12:30টার দিকে ভাটেরা এলাকার হোসেনপুর গ্রামে প্রবেশের সময় তাদের গাড়ি একটি রেল ক্রসিং অতিক্রম করে। অন্য গাড়িটি ৯ জন যাত্রী নিয়ে রেললাইন অতিক্রম করতে গেলে ট্রেন আসার সময় হয়েছে বলে স্থানীয়রা চালককে বাধা দেন। অর্থাৎ কামালদের যে গাড়িটি ছিল, কামাল আহমেদদের, সেই গাড়ির চালক কিন্তু পিছনে পড়ে গিয়েছিলেন এবং স্থানীয় যারা গ্রামবাসী ছিলেন তারা বলছিলেন যে এই গাড়িটি নিয়ে সামনে না এগোনোর জন্য, কারণ ট্রেন চলে এসেছে। কুলাউড়ার ভাটেরার সেই ঘটনায় কিন্তু আপনারা অনেকেই জানেন যে ৩ জন মারা গিয়েছিলেন, সেটি ছিল সেই দিনের আলোচিত ঘটনা। কিন্তু ড্রাইভার কিন্তু এদের আপত্তির কোনো তোয়াক্কা না করে রেল লাইনে উঠেই পড়েন এবং মাইক্রোবাসের ২টি চাকা অতিক্রম করলেও পেছনের ২টি চাকা অতিক্রম করতে সময় নিচ্ছিল গাড়িটি। এ সময় ট্রেন আসার শব্দ শুনে অবস্থা বেগতিক দেখে গাড়ি থেকে নেমে সটকে পড়েন ড্রাইভার। বাংলাদেশের ড্রাইভিং সেকশনে যারা আসলে গাড়ি চালান, উন্নত বিশ্বে যারা গাড়ি ড্রাইভ করেন তাদেরকে সবচেয়ে সম্মানজনক পেশা হিসেবে সেটি বিবেচনা করা হয়। কিন্তু বাংলাদেশে আসলে একদমই যারা কিছু পারেন না তাদের হাতে ড্রাইভিং সিটটা তুলে দেওয়া হয় এবং তারই একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা আজকে দেখলাম যে এই ড্রাইভার কিন্তু তিনি মানুষজনের কথা অমান্য করে একদমই স্কিললেস যে ড্রাইভিং সিচুয়েশনে তিনি কিন্তু রেল লাইনে গাড়িটি নিয়ে গেছেন এবং যখন দেখেছেন যে ট্রেন চলে আসছে তখন তিনি কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য তিনি নিজেই এই জায়গা থেকে পালিয়ে গেছেন এবং তিনি যখন ড্রাইভিং সিট থেকে চলে গেছেন তখন কিন্তু মুহূর্তের ব্যবধানেই গাড়িটি ট্রেনের সাথে মিশে যায়। যদি ড্রাইভিং সিটে তিনি থাকতেন এবং সর্বশেষ সময় পর্যন্ত চেষ্টা করতেন তাহলে হয়তো কোনো একটা কিছু ভালো হতে পারত। কিন্তু ড্রাইভার যে কাণ্ডটি করেছেন দর্শক, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন কামাল উদ্দিনের ভাই ফরিদ উদ্দিন, যার বয়স ছিল ৪৮ বছর এবং তার ছেলে আফিফ মারা গিয়েছিলেন এবং আহত হয়েছিলেন কামাল উদ্দিন সহ ৬ জন। হতাহতের পর স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে তাদেরকে পাঠিয়েছিলেন। প্রাইভেট কয়েকটি হাসপাতালেও তাদেরকে ভর্তি করা হয়েছিল। কিন্তু ঘটনার পর থেকেই কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানেন তিনি মৃত্যুর কাছে। গতকাল বুধবার সন্ধ্যা রাতে ছেলে আফিফের সঙ্গী হয়ে তিনিও চলে যান না ফেরার দেশে। তার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার জোহর বেলা ২টায় নগরীর শাহিদগাঁ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সোমবার বেলা 2:30টায় সিলেট নগরীর মানিকপীর টিলায় ফরিদুদ্দিন এবং তার ভাতিজা আফিফের মরদেহ দাফন করা হয়েছে। দুর্ঘটনায় আরও 4 জন আহত অবস্থায় নগরীর আল হারামাইন হাসপাতালে এবং জালালাবাদ রাগীরবাবী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন লিলি বেগম, রাবু বেগম, রিজু এবং জাহানারা বেগম। যে ব্যাপারটি বলার জন্য আজকে এই লাইভে আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছে। ড্রাইভিং পেশাটি মহান পেশা এবং যখন গাড়ি চালনা করা হয় তখন কিন্তু প্রচুর সংখ্যক মানুষ 8-10 জন কিন্তু একটা গাড়িতে থাকেন এবং সেই মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব কিন্তু একজন ড্রাইভারের হাতে থাকে। কিন্তু ড্রাইভাররা যদি অযোগ্য হন এবং তাদের যদি পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং না থাকে তাহলে এই ধরনের ঘটনা কিন্তু আমাদেরকে অহরহই দেখতে হবে এবং এই যে তাজা প্রাণ ঝরে যাওয়ার যে ব্যাপারগুলো সেটা কিন্তু একসময় নিয়মিত হয়ে যাবে। আমরাও চাই এরকম হৃদয় বিদারক ঘটনা আর না ঘটুক। রেল ক্রসিংয়ের যে জায়গাগুলো আছে সেগুলিতে বাঁশ ফেলে অন্ততপক্ষে কিছুটা ব্যারিকেড যেন অন্ততপক্ষে গড়ে তোলা হয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটি হচ্ছে সেখানে যেন অবশ্যই একজন গেটম্যান রাখা হয় যিনি এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করবে, না হলে মানুষজন বেড়াতে গিয়ে এইভাবে লাশ হয়ে ফিরে যাবেন। সিলেটে আজকে গণটিকা কার্যক্রমের ৩য় দিন ছিল এবং গণটিকা কার্যক্রম শেষ হয়েছে, কিন্তু গণটিকা কার্যক্রমে যারা গণটিকা নিতে পারেননি, টিকা নিতে পারেননি, তারা আসলে ঠিক কি করবেন? সিলেট সহ সারা দেশে 3 দিনে গণটিকা কার্যক্রম শেষ হয়েছে। 7 আগস্ট গণটিকায় প্রথম ডোজ নেন ৬৬,৪৪৬ জন। সেই হিসাবে গণটিকার কেন্দ্র থেকে টিকা নেননি ১৪৯১ জন। তবে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, টিকার প্রথম ডোজ নেওয়ার পর সবাই অটোমেটিকভাবে দ্বিতীয় ডোজের জন্য মনোনীত হন। সেজন্য গণটিকার কেন্দ্র থেকে যারা প্রথম ডোজ পেয়েছিলেন তাদের মধ্য থেকে ৭৮০০ লোক নগরের উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিয়েছেন। তাদের মোবাইলে মেসেজ দেওয়া হয়েছিল। সুতরাং গণটিকা থেকে কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নেননি এরকম মানুষ আছেন ৭০০-র মতো। তাদের সবাইকে চিন্তিত না হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর জাহিদুল ইসলাম জানিয়েছেন, টিকা না নেওয়া এসব মানুষকে সিটি কর্পোরেশনের নিচতলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে টিকা দেওয়া হবে। আগামী শনিবার থেকে সেখানে গিয়ে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। অর্থাৎ গণটিকা কার্যক্রমে যারা টিকা নিতে পারেনি তারা সিলেট সিটি কর্পোরেশনের নিচতলায় যে অস্থায়ী টিকা কেন্দ্র স্থাপন করা হবে সেখানে আগামী শনিবার থেকে টিকা নিতে পারবেন। সেটি একটি উল্লেখযোগ্য খবর। প্রবাসীরা প্রচুর সংখ্যক ইংল্যান্ড প্রবাসী কিন্তু এখন বাংলাদেশে আটকে আছেন এবং কোয়ারেন্টাইন খরচ এবং সময়সীমা বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে এখন ভিসা পাওয়া প্রচুর সংখ্যক শিক্ষার্থী যারা উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যাবেন তারাও কিন্তু দেশে আটকা পড়েছেন এবং তারা অনেকেই অপেক্ষা করছেন যে করোনাকালীন সময়ে যে কোয়ারেন্টাইনের যে বাধ্যবাধকতা আছে সেটা যদি কমে যায় তাহলে তারাও অনেকেই চিন্তা করছেন যে খরচটা কমে যাবে এবং যে কারণে আসলে সিলেটের সাথে অনেকেই আছেন এরকম যে যুক্তরাজ্য থেকে দেশে এসেছিলেন, দেশে করোনা পরিস্থিতি ভালো হওয়ার পর কিন্তু কোয়ারেন্টাইনের খরচ বেড়ে যাওয়ার কারণে এখন কিন্তু অনেকেই বাইরে যেতে পারছেন না। সব বিষয়ে আশু সমাধান হবে। আজকে কিন্তু জিন্দাবাজারে র্যাব অভিযান চালিয়েছিল। জিন্দাবাজারে নগরীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এ সময় জিন্দাবাজার এলাকার 4টি ব্যবসা প্রতিষ্ঠানে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজকে বৃহস্পতিবার বেলা 1টা থেকে বিকাল 3টা পর্যন্ত জিন্দাবাজার এলাকায় এক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন 2009-এর 37 ধারার মাদানী জর্দা স্টোর, রায়হান ভ্যারাইটিজ স্টোর এবং উত্তম স্টোরকে 5,000 টাকা করে এবং সুমি স্টোরকে 10,000 টাকা সহ মোট 25,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব 9 সদর কোম্পানি সিলেট 1-এর মেজর মাহফুজুর রহমান। এর আগে মঙ্গলবার নগরীর বন্দরবাজারের 4টি রেস্টুরেন্টকে নানা অভিযোগে মোট 2,25,000 টাকা জরিমানা আদায় করা হয়। প্রয়োজনীয় সব খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ স্টুডিও থেকে সারাদিনের খবর অনুষ্ঠানে। আগামীকাল একই সময়ে আপনাদের সাথে সংযুক্ত হব এবং জানানোর চেষ্টা করব দিনের সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।